আসসালামাইকুম প্রিয় এনটিআরসি ক্যান্ডিডেটস, আজকে আমরা আলোচনা করব সলিড স্টেট ফিজিক্সের কিছু এমসিকিউ প্রবলেম নিয়ে। এটা আমাদের এনটিআরসি এর যে পরীক্ষা, ফিজিক্স পরীক্ষার পেইড কোর্সের অন্তর্গত একটি ফ্রি ভিডিও। আমাদের এই কোর্সে আপনি এনরোল হতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 0185101243 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সটা চেক করতে পারেন। প্রথম প্রশ্নটাই হচ্ছে, ক্রিস্টালাইন কঠিন পদার্থের বৈশিষ্ট্য কী? অনিয়মিত গঠন? না, ক্রিস্টালাইন যে পদার্থগুলো সেগুলোর গঠনগুলো হয় নিয়মিত, দীর্ঘ দূরত্বের সুশৃঙ্খল গঠন। ইয়াস, মানে আমরা এটাকে বলি লং রেঞ্জ অর্ডার। মানে আপনার ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে তাদের অনেক লম্বা চেইন থাকে, যেখানে অর্ডারটা বজায় থাকে, সুশৃঙ্খল অবস্থা বজায় থাকে। তরল বৈশিষ্ট্য না, স্থির ঘনত্ব নেই, এটাও না। সো উত্তর হবে হচ্ছে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, অ্যামরফাস সলিডের উদাহরণ কোনটি? সোডিয়াম ক্লোরাইড একটা ক্রিস্টাল, ডায়মন্ড একটা ক্রিস্টাল, কোয়ার্টজ একটা ক্রিস্টাল। ক্রিস্টালের অ্যাটমগুলো রেগুলার একটা প্যাটার্নে থাকে, তার মানে তাদের দূরত্ব একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমের যে দূরত্ব এটা কিন্তু সেম থাকে। ঠিক আছে, অ্যাটম হতে পারে, সেটা আপনার মলিকুল হতে পারে, সেটা আয়নও হতে পারে। সো এগুলোকে আমরা বলি, এগুলো হচ্ছে আমাদের ল্যাটিস, মানে ম্যাথমেটিক্যাল পয়েন্টস, ইমাজিনারি পয়েন্টস। এগুলো সেই জায়গাগুলোর মধ্যে বসবে হচ্ছে এই অ্যাটম, মলিকুল বা আয়ন, যেগুলোকে আমরা বলে থাকি বেসিস। যখন ল্যাটিস পয়েন্টগুলোতে বেসিস যে বসে তখন সেটা হয়ে যায় ক্রিস্টাল। সো এরকম সোডিয়াম ক্লোরাইড একটা ক্রিস্টাল, ডায়মন্ড, কোয়ার্টজ এগুলো সবই ক্রিস্টাল এক্সাম্পল। এগুলো ছোটোবেলা থেকে আমরা আসলে বিজ্ঞান বইতে পড়ে আসছি, সাধারণ বিজ্ঞান বইতে। কিন্তু গ্লাস এটা একটা অ্যামরফাস সলিড, কারণ গ্লাসে কোনো এরকম লং অর্ডার, কোনো রেঞ্জের এরকম কিন্তু নাই। যেহেতু সুন্দর কোনো সাজানো গোছানো প্যাটার্নটা লম্বা, মানে লং অর্ডারের ক্ষেত্রে, দীর্ঘ শিকলের ক্ষেত্রে সেটা কিন্তু গ্লাসে দেখতে পাওয়া যায় না। এরপরের প্রশ্ন হচ্ছে, ইউনিট সেল কি? ইউনিট সেল কি? ওয়েল, সবচেয়ে বড় ক্রিস্টাল? না, ইউনিট সেল আসলে হচ্ছে সবচেয়ে ছোট পুনরাবৃত্ত অংশ। ইউনিট সেল বলতে বোঝায় আপনার কথা। আচ্ছা, আমি একটু ডিটেলসে আঁকি। ধরেন এখানে একটা ল্যাটিস পয়েন্ট আছে, এখানে একটা 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 আছে। আমি আমার মতো করে একটু এঁকে দেখাচ্ছি। ওকে, এখন আমরা এদিকে কানেক্ট করব। সো ধরেন এটার সাথে এটাকে এভাবে কানেক্ট করে একটা ঘর বানাবো। আমি একটা 2D ল্যাটিস নিচ্ছি, ঠিক আছে, এটা 2 ডাইমেনশনাল ল্যাটিস কানেক্ট করলাম। সো এটা একটা ইউনিট সেল হতে পারে। কেন? কারণ এটা সবচেয়ে ছোট একটা ঘর, এবং দেখেন এই ঘরটাই যদি আপনার রিপিটেশন হয়, আমি একটু কালার চেঞ্জ করি, দাঁড়ান। সো যদি এটাই রিপিটেশন করি আমরা, ধরেন এই যেখানে যদি আমরা রিপিট করি, তাহলে আরও যদি আমরা রিপিট করি, লেটসে আমরা এখানে যদি রিপিট করি, এভাবে কিন্তু আমরা পুরো ক্রিস্টালটা পেয়ে যাব। ঠিক আছে, সো এটাই হচ্ছে ইউনিট সেলের বৈশিষ্ট্য। ইউনিট সেল যে এরকম এরকম বাঁকানো হইতে হবে এমন কোনো কথা নাই। সেটা আসলে দেখতে, ইভেন আমি একটু যদি আলাদা করে আবার একটা ছবি এঁকে দেখাই, সেটা দেখতে আপনার এমনও হইতে পারে। ঠিক আছে, সো এটা যদি এখন রিপিট হয়, এটা যদি এখন চারদিকে রিপিট হয়, তাহলে কিন্তু এই রিপিটেশনের কারণে আমরা কিন্তু পুরো ক্রিস্টালটা পেয়ে যাব। আচ্ছা, আপনি চাইলে আমার এনিও ফিজিক্স ক্লাসরুম নামক একটি চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ সেখানে আপনি সলিড স্টেট ফিজিক্সের একটা প্লেলিস্ট পাবেন, যেখানে আমি ডিটেলসে সলিড স্টেট ফিজিক্সের শুরু থেকে চেষ্টা করেছি বেসিক সহকারে আলোচনা করতে, যেহেতু আপনার এমসিকিউ টাইপের জন্য সেগুলো ইম্পর্টেন্ট হবে বলে আমি মনে করি। ওকে, এখন আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। ক্রিস্টাল ল্যাটিস কি? এতক্ষণ ধরে আমরা ল্যাটিস নিয়ে অনেক আলোচনা করলাম। ল্যাটিস হচ্ছে মূলত পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট অফ ম্যাথমেটিক্যাল পয়েন্টস। দেখেন এই যে ম্যাথমেটিক্যাল পয়েন্ট, এগুলো সব হচ্ছে গাণিতিক বিন্দু, ঠিক আছে, এবং সেগুলো পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্টে থাকবে একটা সুন্দর একটা প্যাটার্নে। দেখেন, এমন না যে এটা এখানে আরেকটা এই জায়গায় না হয়ে একদম এরকম এলোমেলো, এরকম এলোমেলো না, সুন্দর প্যাটার্নে। সো পরমাণুর এলোমেলো বিন্যাস? অবশ্যই না। নিয়মিত বিন্যাস? ইয়াস, নিয়মিতর ইংলিশ হচ্ছে রেগুলার প্যাটার্ন। ঠিক আছে,
আবার আপনি যদি বলেন যে এটা তরল অবস্থায় না গ্যাসীয় অবস্থায় এরকম না, সো উত্তর হচ্ছে বি হবে। এর পরের প্রশ্ন হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার বলতে কি বোঝায়? কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে কাছের প্রতিবেশী পরমাণুর সংখ্যা, ঠিক আছে? সো বাদ বাকি যে অপশনগুলো সেগুলো সঠিক নয়। আপনাদেরকে বেশি বেশি এমসিকিউ সমাধান করতে হবে যদি এনটিআরসি পরীক্ষা ভালো করতে চান, যেহেতু এবার এনটিআরসি পরীক্ষা মোটামুটি নিশ্চিত যে এমসিকিউ টাইপেরই হবে। সিম্পল কিউবিক স্ট্রাকচার এর কোঅর্ডিনেশন নাম্বার কত? সিম্পল কিউবিক স্ট্রাকচার, এটার কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6। আমরা এর আগেও এই কোঅর্ডিনেশন নাম্বার নিয়ে আলোচনা করেছিলাম আমাদের অন্যান্য ভিডিওগুলোতে, যেখানে সলিড স্টেট ফিজিক্স নিয়ে আলোচনা হয়েছিল। সো এরপরে বডি সেন্টার্ড কিউবিক এর কোঅর্ডিনেশন নাম্বার কত? বডি সেন্টার্ড কিউবিক এর কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 8। সো এগুলো মুখস্থ করতে হবে। আর লাস্ট হচ্ছে ফেস সেন্টার্ড কিউবিক এফসিসি, এটার কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 12। সো আমরা একটা জিনিস খেয়াল করি এখানে, যে আমাদের সিম্পল কিউবিকের কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6, বডি সেন্টারের কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 8, আর আমাদের এফসিসি বা ফেস সেন্টারের কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 12। এটা মনে রাখতে হবে, একটু চ্যালেঞ্জিং। আমরা এভাবে মনে রাখতে পারি সিম্পল কিউবিকের ক্ষেত্রে যে সেটা তো 6, এটা মনে থাকবেই আশা করি। আর দেখেন বডি সেন্টার আর এটা হচ্ছে ফেস সেন্টার, তাহলে বি আগে না এফ আগে? অবশ্যই ইংরেজি বর্ণমালায় বি আগে, বি তাই এটা 8 কম, আর এফ বড় তাই এটা হচ্ছে 12 হবে। সেভাবে মনে রাখতে পারেন। সোডিয়াম ক্লোরাইড এ কোন ক্রিস্টাল স্ট্রাকচার অনুসরণ করে? সোডিয়াম ক্লোরাইড হচ্ছে ফেস সেন্টার্ড কিউবিক, সো এফসিসি, এটা হচ্ছে এফসিসি। এই প্রশ্নটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনি পরীক্ষায় গেলে অবাক হয়ে যাবেন ইনশাল্লাহ। প্যাকিং ফ্র্যাকশন সবচেয়ে বেশি কোন গঠনে? আমরা সেটা নিয়ে আগেও আলোচনা করেছিলাম অন্যান্য ভিডিওতে, যে 74% এফসিসির ক্ষেত্রে, যেখানে কোঅর্ডিনেশন নাম্বারও কিন্তু 12। সো এখানে প্যাকিং ফ্র্যাকশনও হচ্ছে 74%। এর মানে কিন্তু আসলে কি, প্যাকিং ফ্র্যাকশন যত বেশি সেই অ্যাটম তত বেশি ফুলফিলড, ঠিক আছে? সেই ক্রিস্টালটা তত বেশি ফুলফিলড, বা অ্যাটমও বলতে পারেন, একই কথা, অ্যাটমের ক্ষেত্রে এটা কাজ করে। সিম্পল কিউবিক এর প্যাকিং ফ্র্যাকশন কত? প্যাকিং ফ্র্যাকশন হচ্ছে 52%, 52%, বা চাইলে 0.52 বলতে পারেন। এবং এটার প্রায়, তার মানে কি, প্রায় 48% জায়গা কিন্তু ফাঁকা। বিসিসি এর মানে বডি সেন্টার কিউবিকের প্যাকিং ফ্র্যাকশন হচ্ছে 68। সো বডি সেন্টারে 68, ফেস সেন্টারে হচ্ছে এফসিসি যেটা আমরা একটু আগে বললাম 74, আর সিম্পল কিউবিকে বললাম 52%, ঠিক আছে? এরপরের প্রশ্ন, মিলার ইন্ডিসিস কোনটি নির্দেশ করে? মিলার ইন্ডিসিস নির্দেশ করে ক্রিস্টাল প্লেন নির্দেশ করে। আমরা মিলার ইন্ডিসিস যেমন ধরেন 110 দিয়ে আমরা কোনো একটা প্লেনকেই নির্দেশ করি, কোনো একটা ক্রিস্টালের কোনো একটা তলকেই কিন্তু নির্দেশ করি। মিলার ইন্ডিসিস নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি আমার এনইউ ফিজিক্স ক্লাসরুম নামক চ্যানেলে। আপনি একটা প্লেলিস্ট পেয়ে যাবেন সলিড স্টেট ফিজিক্সের নামে, সেখানে গেলে আপনি মিলার ইন্ডিসিসের বিস্তারিত ব্যাখ্যা পেয়ে যাবেন ইনশাল্লাহ। সেক্ষেত্রে আশা করি আপনারা উপকৃত হবেন সেটা দেখে। আর আমাদের পেইড কোর্সে প্রায় 100+ আমরা এমসিকিউ মডেল টেস্টের আয়োজন করেছি ইনশাল্লাহ, পিডিএফ লেকচারও দিয়ে দিব, আর বেসিকের বিস্তারিত আলোচনাও থাকবে। 100 প্লেন কি বোঝায়? দেখেন 100 প্লেনে এই যে 1, এটা হচ্ছে এক্স এক্সিসকে 1 পয়েন্টে কাট করে, কিন্তু এই দুইটা হচ্ছে ওয়াই আর জেডে কাটই করে না, কারণ ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিসের প্যারালেল। আমি যদি একটু একে দেখাই তাহলে ভালো বুঝবেন। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। সো আমি একটা আচ্ছা আবার আঁকি, চলেন। আমি একটা, আচ্ছা এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে জেড। সো আমি একটা কালারটা চেঞ্জ করি, আমি একটা ইউনিট সেল নিলাম,
ওকে, এখন দেখেন আপনার এই ওয়ানের উল্টা করলে ওয়ান হয়, আর জিরোর উল্টা করলে হয় ইনফিনিটি, আর এই জিরোর উল্টা করলে হয় ইনফিনিটি। তার মানে আমার এক্স ওয়াই জেড ইন্টারসেপ্ট কত? ইন্টারসেপ্টস মানে যেই বিন্দুগুলোতে কাট করবে আর কি। তাহলে দেখেন এক্স ইন্টারসেপ্ট ওয়ান, ওয়াই ইন্টারসেপ্ট ইনফিনিটি, জেড ইন্টারসেপ্টও হচ্ছে ইনফিনিটি। সো ওয়াই, আমি একটু কালারটা চেঞ্জ করি চলেন। এক্স অ্যাক্সিসকে ওয়ান পয়েন্টে কাট করে। সো এটুকু ওয়ান, কারণ এটা একটা ইউনিট সেলের আপনার প্রত্যেকটা লেন্থ কিন্তু এক্স ওয়াই জেড তিনটাই কিন্তু আসলে ওয়ান, ঠিক আছে। সো আমরা ইউনিট সেলের মাধ্যমে এটা আঁকার চেষ্টা করতেছি, আসলে বিস্তারিত বোঝার জন্য আর কি, আর কিছু নয়। সো ওয়ান হচ্ছে এই যে এক্স বরাবর একে কাট করে, ফাইন। আপনার ওয়াই আর জেডে কাটই করে না, ইনফিনিটিতে কাট করে। তার মানে কাট করে না মানে সমান্তরাল, ওয়াই আর জেডের সমান্তরাল, এই জন্য কাট করে না বোঝাইতেছি এখানে আর কি। তো ওয়াই বরাবর দেখেন এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আপনার ওয়াই অ্যাক্সিসে কাট করে না, এর মানে হচ্ছে ওয়াইয়ের প্যারালেল, এই যে এখান থেকে ওয়ান থেকে শুরু করে এই ওয়াইয়ের দিকে এই যে প্যারালেল যাবেন, এটা কিন্তু প্যারালেল হলো, এই যে ওয়াই অ্যাক্সিস এই যে প্যারালেল হলো, ঠিক আছে। তাহলে এখন ফাইন, এবার জেড বরাবর এই ওয়ান থেকে জেড বরাবর যান, এটা এই যে জেড অ্যাক্সিস, এই যে জেড অ্যাক্সিসে প্যারালেল নিলাম, ঠিক আছে। তো আমি জেড বরাবর গিয়ে জেড অ্যাক্সিসে প্যারালেল নিলাম, ফাইন, এখানে গিয়ে শেষ। তাহলে এই দুইটার বাহু দিয়ে তো আর প্লেন আঁকা যায় না, তাহলে কী করা যায়? এই বিন্দু থেকে এবার আপনি এই যে জেড বরাবর একটা প্যারালেল লাইন আঁকেন, জেড বরাবর হইল না, এই যেটা জেড, সো জেড বরাবর হইল। আবার এই বিন্দু থেকে আপনি ওয়াই বরাবর একটা প্যারালেল লাইন আঁকেন, এই যে ওয়াই হলো না, এটা তো ওয়াই। সো এবার আমরা এই চারটা যদি এইগুলো যদি আমি যোগ করে দিই, ব্যাস এটাই হচ্ছে এই নীল কালি দিয়ে যেই বক্স বানাইছি, এই বক্সটা এটাই হচ্ছে আমার নির্ণেয় প্লেন 100 প্লেন।